আচ্ছা, আপনি এত সুন্দর করে খেলেন কিভাবে? আমি তো ভাবতেও পারিনি আপনি ব্যাডমিন্টনও খেলতে পারেন। আচ্ছা, এমন কি আছে যেটা আপনি পারেন না বলুন তো? মাঠ থেকে শুরু করে ঘাটে সব জায়গায় পারফর্ম করা শেষ। আপাতত শুধু খাটটাই বাকি আছে, তবে আপনি চাইলে সেটাও খুব শীঘ্রই ফুলফিল হয়ে যেতে পারে মিস প্রিয়ন্তী। এখন চোখ খুলতে পারেন। প্রিন্টি তখনও মূর্তির মতো দাঁড়িয়ে, শরীরটাও কেমন শক্ত হয়ে আছে ভয়ে। মুখের ভেতরটা ধড়ফড় করছে এখনো। মনে হচ্ছে একটু নড়লেই বুঝি আবারও পায়ের নিচে কিছু নড়বে। এভাবেই কেটে গেল কয়েক সেকেন্ড। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে প্রিয়ন্তী কিঞ্চিত চোখ খুলল, তারপরে আবারও দ্রুত বন্ধ করে ফেলল। গলা শুকিয়ে কাঠ, দাঁত চেপে চোখ মুখ কুচকে আতঙ্কিত স্বরে বলল। ফেলেছেন? তাজধীর ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল। জি, ব্যাটাকে তো প্রায় ভর্তা বানিয়ে ফেলেছিলেন আপনি। আপনি বেঁচে গেলেও ব্যাটা আদৌ বাঁচবে কিনা সন্দেহ। প্রিয়ন্তী তাজধীরের হয়তো কথায় আর পা দিল না। আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস ওর নেই। ঝট করে চোখ খুলে চারপাশে একবার তাকালো। সবটা সত্যি নিয়ে দেখে আর দেরি করলো না। মুহূর্তের মধ্যে সরে গেল তাজধীরের পাশ থেকে। তারপর প্রায় দৌড়ে নিচে নামতে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা মিতালি পাভেল আর হাসিব তখনও উদ্বিগ্ন মুখেই তাকিয়ে আছে উপরের দিকে। প্রিয়ন্তীকে নেমে আসতে দেখে মিতালি ছুটে গিয়ে হাত ধরল ওর। প্রিয়, তুমি ঠিক আছো তো? আল্লাহ, যে ভয়টা না পেয়েছিলাম। প্রিয়ন্তীর বুক তখন ওঠানামা করছে দ্রুত। ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কয়েক সেকেন্ড কোনো কথা বের হলো না ওর মুখ দিয়ে। হা না কিছুই বলল না উত্তরে। পাভেল দ্রুত এসে জিজ্ঞেস করলো। কামড়ায়নি তো? প্রিয়ন্তী মাথা নাড়ল, হাফ ছাড়লো পাভেল। বোনকে জড়িয়ে ধরল শক্ত করে। তারপর বলল। ওখানে আর থাকা লাগবে না, সবাই দ্রুত চলো, এখানে আর এক সেকেন্ডও না। তাজধীর ততক্ষণে নেমে এসেছে নিচে। অন্ধকারে গাছপালা ঝোপঝাড় সবকিছু বেশ অস্বস্তিকর লাগছে এখন। মিতালি গলা নামিয়ে বলল। চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না ভাই। হাসিবও তৎক্ষণাৎ সায় দিল। হ্যাঁ চলো, এমনিতেও দেরি হয়ে গেছে। রাতের অন্ধকারে কাঁচা পথটা বেশ পিচ্ছিল লাগছিল। কোথাও কোথাও শুকনো মাটি, আবার কোথাও কাদা মাটির স্তর। সবাই সাবধানে পা ফেলে এগোচ্ছিল সামনে। হাঁটুটা তখনই চলে গেছে। অন্ধকারে উঁচু নিচু পথটায় হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালো হাসিব। পায়ের নিচে কেমন নরম চ্যাপচ্যাপে একটা অনুভূতি হচ্ছে ওর। ভ্রু কুচকে নিচের দিকে তাকালো। তারপর তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। আলোটা জুতার দিকে পড়তে মুখটা সঙ্গে সঙ্গে বিকৃত হয়ে গেল ঘৃণায়। উফ, এটা আবার কি? গলা দিয়ে কয়েকটা বিরক্তির শব্দ বেরিয়ে এলো। ওর জুতোর উপর পুরোটা জুড়ে লেপ্টে আছে তাজা গরুর গোবর। শুধু উপরে নয়, জুতোর ফাঁকা ফোকরেও ঢুকে গিয়ে চ্যাপচ্যাপে হয়ে আছে। গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়তে পাশে থাকা সবাই একসাথেই নাক মুখ কুচকে ফেলল। মিতালি তাড়াতাড়ি একটু দূরে সরে গিয়ে বলল। ইস, হাসিব ভাই, কিসের উপর পা দিয়েছেন আপনি? পাভেলও মুখ বিকৃত করে বলল। ভাই, জুতার অবস্থা তো একদম শেষ। হাসিব নিজেই বিরক্ত হয়ে জুতার দিকে তাকিয়ে বিড়বিড় করলো। ধুর, এখনই এটা হতে হলো। তাজধীর হাঁটছিল সবার পিছনে। সবাই থেমে দাঁড়ালো সেও। বন্ধুর পায়ে লক্ষ্য করতে তৎক্ষণাৎ নাক কুচকে বিরক্ত মুখে বলল। দ্রুত গিয়ে পরিষ্কার করে আয়। তোর থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে পাশে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে। হাসি বিরক্ত হয়ে চারপাশে তাকালো একবার। একটু দূরে অন্ধকারের মধ্যে একটা ছোট পুকুর চোখে পড়লো। পানের উপর হালকা চাঁদের আলো পড়ছে। ওখানেই ধুয়ে আসি। বলে সে দ্রুত সেদিকে হাঁটা দিল। পুকুরের ধারে গিয়ে সাবধানে পা নামাতে গেল, কিন্তু কাদামাখা ঢালু পাটা যে কতটা পিচ্ছিল সেটা বুঝতে পারল না বেচারা। পা রাখার সঙ্গে সঙ্গে ধপাস করে পা পিছলে পড়ে গেল পুকুরেই। পুকুরের পানি ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। নিচ থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো হাসিবের হাঁক ডাক। আরে ধুর, ধুরবাল। ওদিকে দাঁড়িয়ে থাকা বাকিরা কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আচমকায় হু হু করে হেসে উঠল মিতালি। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা মেয়েটার। পাভেলও হাসি চেপে রাখতে পারল না। প্রিয়ন্তীও হাসছে ঠোঁট চেপে। পুকুরের ভেতর থেকে ছপ ছপ শব্দ ভেসে আসছে। পানির ভেতরে হাত পা ছুটতে ছুটতে কোনো মতে ব্যালেন্স করে স্থির হয়ে দাঁড়ালো হাসিব। মাথা থেকে শুরু করে জামা কাপড় সব কিছু একেবারে ভিজে চুপচুপে। চুলগুলো কপালের উপর লেপ্টে আছে।
জামা থেকে টপটপ করে পানি পড়ছে। উপরে দাঁড়িয়ে থাকা বাকিরা কয়েক সেকেন্ড তাকিয়ে দৃশ্যটা দেখলো। হাসি পড়তে মিতালি প্রথমে হেসে কুকড়ে যেতে যেতে বলল, আল্লাহ, হাসিব ভাই গোবর ধুতে গিয়ে তো একেবারে নিজে ধুয়ে মুছে গেলেন। পাভেলো প্যাট চেপে হাসতে হাসতে বলল, ভাই জুতা কি ধুইতে গেছেন নাকি নিজেকে? প্রিয়ন্তীর ভয়ও ততক্ষণে অনেকটাই কেটে গেছে। হাসি চেপে রাখতে না পেরে সেও মুখ ঢেকে খিলখিল করে হেসে উঠল। পুকুরের ভেতর থেকে বিরক্ত মুখে তাকালো হাসিব। এটা হাসার কিছু হইল? বলতে বলতে কোনো মতে পারে উঠে এলো সে। পুকুরের ধারে দাঁড়িয়ে প্রথমেই দু হাত দিয়ে চুল থেকে পানি ছাড়লো, তারপর জামা ঝাড়া দিল। চারদিকে আবার পানি ছিটকে পড়লো। মিতালি তাড়াতাড়ি এক পা পিছিয়ে গেল। পা ফেলে আবারও মজা করে বলল, ভাই সাবধানে ঝাড়েন, না হলে আবার পিছলাইয়া পড়বেন। তাসথির তখন দু হাত বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। ঠোঁটের কোণে চাপা হাসি রেখে ধীর গলায় বলল, তোর জন্য আলাদা করে গোসলের ব্যবস্থা করে দিতে হবে ভাবছিলাম। দেখছি প্রকৃতি নিজেই সেই দায়িত্ব পালন করে ফেলেছে। আগামী 10 দিন অন্তত আমার কাছ থেকে দূরে দূরে থাকবি। আরও এক দফা হাসির রোল উঠল, কিন্তু হাসিব সে যেন কিছুই হয়নি এমন ভাব ধরে দাঁড়িয়ে রইল। মুখটা যতটা সম্ভব গম্ভীর করে বলল, হাসা শেষ হয়েছে হলে চলো, ঠান্ডা লাগতেছে। আরও এক চোট হাসি শেষে আবারও হাঁটা শুরু করলো কাঁচা রাস্তা ধরে। হাসাহাসির র্যাশ তখনও পুরোপুরি কাটেনি। হাসি ভেজা জামা গায়ে নিয়ে বিরক্ত মুখে হাঁটছে সামনে, আর বাকিরা মাঝে মাঝে তাকে নিয়ে খোঁচা দিচ্ছে। কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবাই। গভীর রাত না হলেও এখানকার পরিবেশ দেখলে মনে হবে বেশ বেলা গড়িয়ে পড়েছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তুমুল ব্যাগে। গাছের সারি আর ঝোপঝাড়ে ঘেরা পথটা অন্ধকারে আরো বেশি নির্জন মনে হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই এক ঝটকা বাতাস বইল। সুর সুর শব্দ তুলে বাতাসটা গাছের ডালপালা কাঁপিয়ে গেল। শুকনো পাতাগুলো সুরসুর করে উঠল। মুহূর্তে চারপাশের পরিবেশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠল। গা ছমছম করা এক অনুভূতি ছড়িয়ে পড়ল বাতাসে। মিতালি নিজের বাহু দুটো ঘষে বলল, উফ, হঠাৎ এমন ঠান্ডা বাতাস লাগলো কেন? প্রিয়ন্তীর খোলা চুলগুলো বাতাসে উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে। অন্ধকারে চুলগুলো মুখের উপর এসে পড়ছে বারবার। বিরক্ত হয়ে হাত দিয়ে সরাচ্ছে ওগুলো। তাসথির ওদের সবার পেছনেই হাঁটছিল। হঠাৎ সে দৃশ্যটা চোখে পড়তে একটু সামান্য কুঁচকে গেল তার। একবার সতর্ক চোখে চারপাশে চোখ বুলিয়ে কিছু একটা ভেবে প্রিয়ন্তীর পাশ কাটিয়ে গিয়ে খুব নিচু স্বরে মিতালিকে বলল, তোর ননদকে বল মাথায় ওড়না দিতে। কথাটা বলেই আবারও আগের মতোই হাঁটা দিল সামনে। মিতালি প্রথমে খানিকটা অবাক হয়ে তাকালো ভাইয়ের দিকে, তারপর বুঝতে পেরে প্রিয়ন্তীর দিকে ফিরল। এই প্রিয়, মাথায় ওড়না দাও। প্রিয়ন্তী একটু থমকে তাকালো। কেন? মিতালি কাঁধ ছাকিয়ে বলল, এ রাত্রে খোলা ছুলে থেকো না, দেখছো না কেমন বাতাস বইছে, মাথায় ওড়না দাও। ভাবির কথা মতো ওই জামার ওড়নাটা টেনে মাথায় জড়ালো প্রিয়ন্তী। পেছনে থাকা তাসধীর আর চোখে একবার লক্ষ্য করে পুনরায় আগের ন্যায় গুরুগম্ভীরভাবে হাঁটতে লাগলো সামনে। রাত আনুমানিক 10টার ভিতরে ওরা সবাই হোটেলে ফিরল। আসার পথে একেবারে রাতের ডিনার শেষ করে এসেছে। হোটেলে ফিরে সবাই একসাথে হাফ ছেড়ে বাঁচল যেন। সারাদিনের এত এত জার্নি ঘোরাঘুরি সব মিলিয়ে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে সবারই। লবিতে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প গুজব করে যে যার রুমের দিকে চলে গেল। প্রিয়ন্তী নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো। গলায় থাকা ওড়নাটা আদর্শ ভঙ্গিতে ছুঁড়ে মারলো বিছানায়। পরপর ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত মুখটা দেখে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। মুখে পানির ছাপটা দিতেই চোখ দুটো বন্ধ করতেই চক্ষুস্পটে ভেসে উঠল সেই বিভৎস দৃশ্যখানা। অমনি গাছে ওর উঠে চোখ মেলল তড়িঘড়ি করে। পায়ের নিচটা তো এখনো পিলপিল করছে, মনে হচ্ছে পিচ্ছল জিনিসটা এখনো ওর পায়ের পাতার মধ্যে আটকে আছে। ভ্যানিটি ব্যাগে থাকা ফোনটা কতক্ষণ যাবৎ ভাইব্রেট হচ্ছে, বেজেই যাচ্ছে। প্রিয়ন্তী ফ্রেশ হয়ে রুমে এসে ফোনটা তুলে নিল হাতে। স্ক্রিনে বান্ধবীর নামটা দেখে আর দেরি করলো না। কলটা রিসিভ করতে ওপাশ থেকে চেনা কণ্ঠটা প্রায় উত্তেজিত হয়ে বলে উঠল এবার, এই মাইয়া, কই তুই? সারাদিনে একবারও ফোন দিলি না। কমান্ডার বেআই পেয়ে বান্ধবীদের ভুলে গেলি? জলদি আপডেট বল, আজকে কি কি করলি সব বল তাড়াতাড়ি, আমার সহ্য হচ্ছে না। প্রিয়ন্তী বিছানার কোণে আরাম করে বসলো এবার। এরপর বলে উঠল, আরে ধীরে, আমি এখানেই আছি ভাই, এত হাইপার হচ্ছিস কেন?
না না, আগে বল, তোরা আজকে কোথায় গিয়েছিলি, কি করছিলি? এই দাঁড়া, ছবি কই? ছবি তুলিস নাই? আজকে যা হয়েছে না, তোকে বললে তুই বিশ্বাসই করবি না। ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো, আচ্ছা, তাহলে তো আরো কিউরিয়াস মামা, জলদি বল তো কি হয়েছে। প্রিয়ন্তি বার পুরো ঘটনাটা খুব সংক্ষিপ্ত আকারে খুলে বলল। সকাল থেকে শুরু করে ওর সঙ্গে ঘটা যাবতীয় ঘটনা শেয়ার করলো বান্ধবীকে। সব শুনে ওপাশ থেকে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা জারি রেখে তারপর হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। কি বলছিস, তোর পায়ের নিচে সত্যি সত্যি সাপ ছিল? প্রিয়ন্তি বিরক্ত গলায় বলল, হ্যাঁ রে, আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম ভাই। এরকম হরিবল এক্সপেরিয়েন্স কোনো শত্রুরও না হোক। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো তৎক্ষণাৎ, যেন মেয়েটা খুব মজা পাচ্ছে। উৎসুক হয়ে জানতে চাইল পুনরায়। তারপর তারপর কি হলো? নিশ্চয়ই আমাদের কমেন্টের সাহেব তোকে সেভ করেছিল। প্রিয়ন্তি থেমে বলল, হ্যাঁ, তাজদির ভাই সাপটাকে টেনে ধরে ছুঁড়ে ফেলেছিল, তবে এর আগে অবশ্য আমাকে টিচ করতে বলেনি। উফ, ওপাশ থেকে সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে থামে মেয়েটা। উফ, নায়ক এডি, ভাবতে পারছিস কি জোস একটা সিন। ইস, আমার তো ভাবতেই ব্লাশিং ব্লাশিং ফিল হচ্ছে। প্রিয়ন্তি মুখ বাঁকিয়ে বলল, নায়ক টায়ক কিছু না, ওনার জায়গায় যে কেউ থাকলে অমনটাই করতো, স্বাভাবিক। তোরে কি আমি শুধু শুধু বলদ বলি? আচ্ছা বাদ দে, তুই তো এমনিতেও বলদ, বাট লোকটা কিন্তু সেই মামা। মানে মানে দেখ, প্রতিটা ক্ষেত্রেই লোকটা কেমন নায়ক স্টাইলে এসে তোকে সেভ করে যাচ্ছে। প্রিয়ন্তি একটু চুপ করে রইল, তারপর বলল, উনি উল্টো আমাকে নিয়েই মজা করছিল। ওপাশ থেকে আবারও প্রশ্ন এলো। আরে ওটা ওয়ান কাইন্ড অফ রোমান্টিক মোমেন্ট, ওসব তুই বুঝবি না, এক একজনের লাভিং স্টাইল এক এক রকম। আচ্ছা, এরপর কি করলি আর? প্রিয়ন্তি হাসতে হাসতে হাসিবের পুকুরে পড়ে যাওয়ার ঘটনাটাও বলল। এবার সব শুনে মেয়েটা প্রায় হেসে লুটুপুটি খাওয়ার মতো অবস্থাতে বলল, আরে থাম থাম, আমি কল্পনা করে হাসতেছি ভাই, এই হাসিব মেয়েটা তো একটা চিজ। বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে ক্লান্তির ভার একটু একটু করে যাচ্ছিল বইকি। ওপাশ থেকে শ্রেয়া আবারও আগ্রহ ভরা কণ্ঠে শুধালো, আচ্ছা, এত কিছু বললি, কিন্তু ছবি কই? সারাদিন ঘুরলি, একটা ছবিও পাঠালি না, আমি দেখবো না? প্রিয়ন্তি হালকা হেসে ফোনটা স্ক্রল করতে করতে বলল, আরে আছে তো, আজকে জাফলং গিয়ে বেশ কয়েকটা গ্রুপ ছবি তুলেছিলাম, দাঁড়া পাঠাচ্ছি। এক এক করে কয়েকটা ছবি পাঠিয়ে দিল। জাফলংয়ের পাথরে নদীর ধারে দাঁড়িয়ে তোলা ছবি, পাহাড়ের পটভূমিতে সবাই মিলে হাসি মুখে দাঁড়িয়ে থাকা ছবি, সবই ছিল সেগুলোর মধ্যে। ওপাশে কিছুক্ষণ নীরবতা ভেসে এলো বিনিময়ে। মনে হচ্ছিল শ্রেয়া অধীর মনোযোগ দিয়ে প্রতিটা ছবি খুঁটে খুঁটে দেখছে। হঠাৎই মেয়েটা বলে উঠল, এই ভাই, একটা জিনিস খেয়াল করেছিস? প্রিয়ন্তি অবাক হয়ে বলল, কি? দেখেছিস লোকটা তোর দিকে কিভাবে তাকিয়েছিল? প্রিয়ন্তির সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। অবিলম্বে বলল সে। কি বলছিস, কোথায় তাকিয়েছে? শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে বলল, আরে বলদ, ভালো করে দেখ, লাস্টে যে ছবিটা পাঠিয়েছিস ওইটাই তোদের সবার দৃষ্টি ক্যামেরার দিকে, কিন্তু লোকটা সে কিন্তু তোর দিকেই তাকিয়ে আছে। ভালো করে জুম করে দেখ মাইয়া। বান্ধবীর কথায় প্রিয়ন্তি তৎক্ষণাৎ সেই ছবিটা খুলে দেখলো। কিছুক্ষণ মন দিয়ে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। সত্যি তো, ছবিটায় তাজদের সামনেও ঝুঁকে আছে, আর তার দৃষ্টি যেন প্রিয়ন্তির দিকে নিবদ্ধ। তবে কি লোকটা সত্যি ওর দিকে তাকিয়ে ছিল, নাকি ওর পেছনে অন্য কিছু দেখছিল, সেটা নিশ্চিত বোঝা যাচ্ছে না। মুহূর্তে নিজের অস্তিত্বটা লুকিয়ে প্রিয়ন্তি ধমকের সুরে বলল, প্রায়। উনি যে আমার দিকে তাকিয়েছিল এটা তুই কিভাবে শিওর হলি? শ্রেয়া হেসে উঠল শব্দ করে, বলল, আরে বলতেই, একটা ছেলের তাকানোর স্টাইল দেখলেই আমি বলে দিতে পারি, ছেলেরা যখন কোনো মেয়ের দিকে তাকায় না, তখন ওদের চোখে এক অন্যরকম নেশা ফুটে ওঠে। প্রিয়ন্তি অবাক হয়ে জানতে চাইল, সামান্য একটা ছবি দেখে তুই এত কিছু বলে দিতে পারছিস? শ্রেয়ার সঙ্গে সঙ্গে কটাক্ষ করে বলল, আমি কি তোর মতো বলদ নাকি? জীবনেও একটা রিলেশন করেছিস, সব সময় বলিস ছেলেদের নাকি তোর ট্রাস্ট হয় না। আরে সব ছেলে একরকম হয় না মামা। প্রিয়ন্তি বিরক্ত হয়ে বলল। হইছে, এখন আউল ফাউল লেকচার বন্ধ কর। শ্রেয়া দুষ্ট গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, এখন থেকে শুধু তোমার কমান্ডোকে নিয়েই কথা বলবো, ওটাই তো শুনতে চাইছো পাখি। প্রিয়ন্তি তৎক্ষণাৎ প্রতিবাদ করল। উনি মোটেও আমার কমান্ডার না, সো প্লিজ আমার আমার বলা বন্ধ কর।
শ্রেয়া হাসতে হাসতে বলল, আজ না হোক কাল হবেই। আমার তো ভাবতেই ভালো লাগছে আমার বান্ধবী হবে কিনা একদিন লেফটেন্যান্ট কমান্ডারের বউ। আচ্ছা, তখন তোকে ধরা যাবে তো? না। প্রিয়ন্তী প্রায় রেগে বলল কথাটা, কিন্তু কথাটা বলার পরই হঠাৎ করে যেন ভেতরে কোথাও একটা অদ্ভুত নীরবতা নেমে এলো ওর মনে। কিছুক্ষণ চুপ থেকে আচমকা প্রশ্ন করে বসলো, আচ্ছা শ্রেয়া, উনি কি সত্যি আমাকে পছন্দ করে রে? এই তো জানতো, এবার লাইনে এসেছিস। হেয়ালি না করে সরাসরি বল। শ্রেয়া এবার একটু গম্ভীর স্বরে বলল, ব্যাটা শুধু পছন্দ না, পছন্দের সীমা অলরেডি অতিক্রম করে ফেলেছি ইতিমধ্যে। প্রিয়ন্তীর গলায় বিস্ময় ফুটে উঠল। সত্যি বলছিস? আমি দূর থেকে বুঝতে পারছি, আর তুই কাছাকাছি থেকেও বুঝতে পারছিস না? প্রিয়ন্তী একটু থেমে বলল, কিভাবে বুঝবো উনি আমাকে পছন্দ করে? শ্রেয়া কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, ওটা সরাসরি বলে বোঝানো যাবে না, তবে কিছু হিন্ট দিতে পারি। প্রিয়ন্তী চুপচাপ শুনতে লাগলো। শ্রেয়া পুনরায় বলতে লাগলো, যেমন ধর, লোকটার কাছাকাছি গেলে তোর ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। ওনাকে দেখলে মনে হবে সময়টা যেন থেমে যাক, আশেপাশে সব কিছু থেমে থাক, কখন সময় ফুরিয়ে যাচ্ছে সেদিকে তোর খেয়ালই থাকবে না। ওনার কথা শুনলে অকারণেই তোর ভালো লাগবে। ওনার কাছে দাঁড়ালে তোর বুকটা অদ্ভুতভাবে ধুকপুক করবে। স্বাভাবিক নয়, বড্ড অস্বাভাবিকভাবে চলবে হৃদস্পন্দন। আর যদি বাই চান্স কখনো ওনার স্পর্শ লাগে, মনে হবে শরীরের ভেতর কোনো হাই ভোল্টেজের কারেন্ট বয়ে গেছে। প্রিয়ন্তী নিশ্চুপ হয়ে শুনলো সবটা। শ্রেয়া আবারও বলল, আর একটা কথা, ওনাদের পার্সোনালিটি কিন্তু খুব স্ট্রং মামা। ওই বয়সের মানুষগুলো এমনই হয়, মুখে কিছু স্বীকার করবে না। ওরা কিন্তু প্রেম ট্রেম করবে না। ওনাদের কি প্রেম করার বয়স আছে? দেখবি সরাসরি একদিন বাসায় গিয়ে মায়ের কাছে তোর বিয়ের প্রপোজাল দিয়ে বসবে। যদি না দেয়, তখন আমার নাম পাল্টে দিস। বিয়ের কথাটা শুনতে প্রিয়ন্তীর গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। কেমন মনে হলো বুকটাও কাঁপলো অস্বাভাবিকভাবে। অদ্ভুত, অচেনা, অতি সুন্দর একটা অনুভূতি ছড়িয়ে পড়লো ভেতরটায়। নিজেকে সামলে নিয়ে সে আবার বলল, এরকম ফিল হলেই বুঝবো আমি প্রেমে পড়েছি। পড়েছি না, পড়ে গিয়েছিস, তাও আবার গভীর প্রেমের খাদে। এই খাদ থেকে নেভিয়ান ধুলাবাই ছাড়া আর কেউ উঠাতে পারবে না। চুপ থাকতো। লাজুক হেসে কাপড় রাগ দেখিয়ে বলে প্রিয়ন্তী। এইভাবেই আরও কিছুক্ষণ দুজনের মধ্যে আড্ডা চলে। কথা বলতে বলতে কখন যে অনেকটা সময় পেরিয়ে গেছে কেউই খেয়াল করেনি। শেষে শ্রেয়া হাই তুলে বলল, চল এখন রাখি, কাল আবার সব আপডেট দিবি। প্রিয়ন্তী মৃদু হেসে বলল, ঠিক আছে। কলটা কেটে গেল তখনই। গাড়ির নিস্তব্ধতায় ফোনটা নামিয়ে রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল প্রিয়ন্তী। এরপর ফোনটা পুনরায় অন করে আনমনির সেই ছবিটার দিকে দৃষ্টি তাক করলো, যেখানে তাজথির সামান্য ঝুঁকে দাঁড়িয়ে আছে। আর তার দৃষ্টি যেন ঠিক প্রিয়ন্তীর দিকে। বিড়বিড় করে আওড়ালো প্রিয়ন্তী, আমার নিরামিষ কমান্ডার। সেদিনের রাতটা কোনোভাবে কাটলেও প্রিয়ন্তীর চোখে ঘুম তেমন একটা জোটেনি। অদ্ভুত সব ভাবনা আর দিনের ঘটনাগুলো বারবার এসে ভিড় করছিল মনে। তবে সকালে উঠতে হলো খুব ভোরেই। গত রাতে রুমে ফেরার আগে সবাইকে কড়া গলায় জানিয়ে দেওয়া হয়েছিল সকালে সবাই মিলে যাবে হাসিবদের বাসায়, নাস্তা করবে সেখানেই। তাই ভোরের আলো ফুটতে একে একে সবাই উঠে পড়লো। দ্রুত ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে সবাই নিচে লবিতে এসে জড় হলো। হাসি বয়ার মধ্যেই গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ঘুমের র্যাশ উতলে পড়ছে ছেলেটার। বারবার হায় তুলছে সে। বোঝা যাচ্ছে খুব ভোরে ঘুম ভেঙে উঠতে তার মোটেও ইচ্ছে ছিল না, কিন্তু তার আম্মার করা নির্দেশ, ওদের নিচে গিয়ে নিয়ে আসতে হবে। তাই বাধ্য হয়ে হাজির হয়েছে সময় মতো। সবাই একে একে গাড়িতে উঠতেই গাড়িটি ধীরে ধীরে রওনা দিল সিলেটের বিখ্যাত লন্ডনী পাড়ার উদ্দেশ্যে। লন্ডনী পাড়া নামটা শুনলেই এক ধরনের আলাদা আভিজাত্যের অনুভূতি জেগে ওঠে মনে। সিলেটের এই অঞ্চলটি বরাবরই পরিচিত তার স্বচ্ছতা আর বিদেশ ফেরত বাসিন্দাদের জন্য। এখানকার অধিকাংশ মানুষই দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করেন কিংবা সেখানে স্থায়ী হয়েছেন। ফলে এই এলাকার বাড়িগুলোতেও সেই বিদেশি স্টাইলে তৈরি। তবে এই সব কিছুর মাঝেও সবচেয়ে দৃষ্টিনন্দন, সবচেয়ে বিলাসবহুল যে বাড়িটি, সেটি নিঃসন্দেহে হাসিবদের। প্রায় 10 মিনিটের মধ্যেই গাড়িটি এসে থামল সে বিশাল ভবনের সামনে। উঁচু গেটের ওপারে দাঁড়িয়ে থাকা বাড়িটা এক নজরেই চোখে আটকাতে সক্ষম। গাড়ি থামতেই দারুণ তড়িঘড়ি করে গেট খুলে দিল। গেট খুলতেই সামনে উন্মোচিত হলো এক আধুনিক নান্দনিক স্থাপত্য।
যেখানে আভিজাত্য আর সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। হাসিবদের পরিবার মূলত যৌথ পরিবার। তার বাবা চাচারা সবাই একসঙ্গে থাকেন এই বিশাল বাড়িটিতে। তবে এই মুহূর্তে এই বাড়িটা কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ গত সপ্তাহে হাসিবের চাচা ফুপুরা সবাই মিলে বিদেশে ঘুরতে গেছেন। এখন বাড়িতে আছেন শুধু হাসিবের বাবা। বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে ভেতর থেকে দরজাটা খুলে দিলেন এক মধ্যবয়সী নারী। প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার মতো অতীব সৌন্দর্যের অধিকারী সেই নারীর চেহারায় বয়সের ছাপ থাকলেও তার ভেতরকার লাবণ্য একটু ম্লান হয়নি। চেহারায় আকৃতি মাধুর্য আর মুখ ভরা আন্তরিক হাসিতে পরিপূর্ণ সেই নারীকে দেখা মাত্রই তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে সালাম জানালো তাসথির। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? নারীটি স্নিগ্ধ হেসে সালামের জবাব দিলেন। মিতালিও তাকে আগে থেকে চিনত, তাই এগিয়ে সে সালাম জানিয়ে বলল। আন্টি কেমন আছেন? তিনি মমতা ভরা কণ্ঠে উত্তর দিলেন। আছি আলহামদুলিল্লাহ আম্মু, তোমরা কেমন আছো? আসো আসো, তাড়াতাড়ি ভেতরে এসে বসো। প্রিন্তি বুঝল এটা নিশ্চয়ই হাসিবের আম্মু। যদি হাসিবের সঙ্গে চেহারার মিল নেই সামান্যটুকু। সবাই একে একে ভেতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসলো। চারপাশ সাজানো গোছানো অভিজাত পরিবেশ, আর তার মাঝেই যেন এক উষ্ণ পারিবারিক আবহ। হাসিব সোফায় বসতে বসতে বিরক্ত গলায় বলল। এই যে তোমাদের ছেলেকে এনে দিয়েছি, এখন আল্লাহর ওয়াস্তে আমাকে একটু রেস্ট নিতে দাও, আমি গেলাম। কথা শেষ করে উঠে যেতে নিতেই তাসথির দ্রুত হাত চেপে ধরে টেনে নিজের পাশে বসে দিল বন্ধুকে। বলল চিবে চিবে। কোথায় যাচ্ছিস? একটু নড়বি না, খবরদার। হাসিব কাতর গলায় বলল। ভাই স্যার, একটু রেস্ট নিতে দে না। কিন্তু তাসথির ছাড়ার পাত্র নয়। মুখে দুষ্টু হাসি নিয়ে সে আবার বলল। আগে আমার প্রশ্নের উত্তর দে, আমার বউ কোথায় আন্টি? তাসথিরের কথা শেষ হতে না হতেই ভেতরের দিক থেকে ধীর পায়ে এগিয়ে এলেন এক বুদ্ধিমতী বৃদ্ধা নারী। তিনি শেষ সোজা হাসিবকে ধাক্কা দিয়ে উঠে দিলেন। এই সর, আমি বসবো আমার হ্যান্ডসামের সঙ্গে। তারপর নিজে এসে বসে পড়লেন তাসথিরের পাশে। তাসথির মুচকি হেসে বলল। বাহ, আমার বউ তো দেখি দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। সামনাসামনি তো আরও ইয়াং লাগছে তোমাকে, ইয়াং লেডি। বৃদ্ধা ভান করে চোখ রাঙিয়ে বললেন। চুপ কর বেয়াদ্দপ, বুড়ি মানুষকে নিয়ে সব ফাজলামি করিস। তাসথির হেসে বললেন। বুড়ি কোথায়? তুমি তো এখনো একদম আমার সুইট 16 আছো দেখছি। চারপাশে হালকা হাসির রোল পড়ে গেল অমনি। এরপর তাদের মধ্যে আরো বেশ কিছুক্ষণ আলাপচারিতা চলল। এক পর্যায়ে তাসথির সবাইকে একে একে পরিচয় করে দিতে শুরু করলো। সবাইকে পরিচয় করে দিতে দিতে শেষে এসে থামলো প্রিয়ন্তীর সামনে। একটু থেমে সংক্ষিপ্ত ভঙ্গিতে বলল। ও মিতালির ননদ? কথাটা শেষ হতেই হঠাৎ করে হাসিবের দাদি কৌতূহলী চোখে তাকে সরাসরি প্রশ্ন করে বসলেন। তোমার বিয়ে হয়েছে? আকস্মিক এহেন প্রশ্নে খানিকটা ভরকে গেল প্রিয়ন্তী। কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারছিল না। মুখ খুলে কিছু বলার আগে মিতালি দ্রুত সামনে নিয়ে হেসে বলল। না দাদি, আমরা আমার ননদকে এত তাড়াতাড়ি বিয়ে দিব না। অমনি সেখানে এসে হাজির হলেন হাসিবের দাদান। হাতে একটি লাঠি, যদিও সেটার উপর ভর দেওয়ার প্রয়োজন তার নেই, তবু সেটা তার ব্যক্তিত্বেরই অংশ হয়ে ফুটে উঠেছে। একসময় পুরো সিলেট শহরের অর্ধেকাংশ তার অধীনস্থ ছিল। বয়স তাকে খানিকটা ধীর করেছে ঠিকই, কিন্তু তার উপস্থিতির গাম্ভীর্য এখনো আগের মতোই অটুট। ঘরে ঢুকে তার দৃষ্টি গিয়ে স্থির হলো তার সহধর্মিনীর উপর, যিনি বেশ শ্বাস করে স্বতঃস্ফূর্তভাবে তাসথিরের পাশে বসে আছেন। দৃশ্যটা দেখে ভ্রু খানিকটা কুঁচকে উঠল বৃদ্ধার। চোখের দৃষ্টিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাসথিরকে তিনি খুব একটা পছন্দ করেন না। তাসথির বিষয়টাও বুঝতে পেরে হালকা সোজা হয়ে বসলো তৎক্ষণাৎ। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে টেনে টেনে বলল। কেমন আছো ইয়াং ম্যান? বৃদ্ধ লোকটি মুখের স্বভাবসুলভ গাম্ভীর্যতে ধীরে ধীরে এগিয়ে এলেন। চোখ দুটো স্থির করে ভারী কণ্ঠে শুধালেন। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আর ভালো থাকা হবে না দেখছি। কথাটার মধ্যে লুকানো খোঁচাটা স্পষ্ট বুঝতে পারলো তাসথির। দাদান তাকে খুব একটা সহ্য করতে পারেন না জানে সে, তবু সুযোগ পেলে একটু খোঁচা দিতে ছাড়ে না সেও। আর এবারও ব্যতিক্রম হলো না। তাসথির মুচকি হেসে আর একটু সামনে ঝুঁকে বলল। তোমার বউটা কিন্তু হেব্বি জোস হচ্ছে দিন দিন, একটু দেখে শুনে রেখো, কোনো দিন না আবার গায়েব হয়ে যায়। কথাটা ঠিক আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। বৃদ্ধ লোকটির মুখমণ্ডল আরো কঠিন হয়ে উঠল তখনই। লাঠিটা মেঝেতে ঠুকলেন একবার, চোখে বিরক্তি নিয়ে চাপা কণ্ঠে শুধালেন।
তোমার ওই বেয়াদবির দিন দিন বাড়তেছে তাজদির। বড়দের সামনে দাঁড়িয়ে কথা বলার আদব কায়দা শিখুনি এখনো। তাজধীর নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। আদব তো শিখছি দাদা ভাই, কিন্তু তোমার সামনে এলেই না কেন জানি ভুলেই যাই, আদব হারিয়ে বেয়াদব হয়ে যাই। বৃদ্ধ এবার ফসফস করে বললেন, এত বড় পদে নিযুক্ত থেকেও দেখছি স্বভাব পাল্টায়নি। ঠিক হয়ে যাও, বুঝেছো? তাজধীর এবার একটু সোজা হয়ে বসলো, বলল ভাবলেশহীন, তোমার বউটাকে আমায় দিয়ে দাও দাদা ভাই, একদম স্বভাব পাল্টে ফেলবো, তোমার প্রমিস করে বলছি। বৃদ্ধ চোখ রাঙালেন এবার, ফুসফুস করে বললেন, তুই একটা বার বিয়ে কর, তোর সামনে থেকে তুলে নিয়ে যাব আমি। বাসর ঘর থেকে ওকে নিয়ে পালাবো, তখন বুঝবি কেমন লাগে। তাজধীর হালকা হেসে বলল, আমার বউয়ের তো ঠেকা পড়ছে, তোমার মতো বুড়োর সঙ্গে পালাবে? তোমার মধ্যে কিছু আছে নাকি? সব তো জং ধরে গেছে। বউ, তুমি একটু আপডেট দিতে পারো না তোমার বুড়ো বরটাকে? আপডেট দিলেও কাজ হবে না ভাই, বুড়োটা পুরো ড্যামেজ হয়ে গেছে। হাসিব এবার মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে। মূলত এটা নতুন কিছু নয়, ওর দাদা ভাই তাজধীরকে আগে থেকেই পছন্দ করেন না। তার একমাত্র কারণই হলো ওর দাদি। বউ যদি সারাদিন জামার সামনে অন্য পুরুষের গুণগান গায়, তাহলে কোন পুরুষ সহ্য করবে সব? বৃদ্ধ বিরক্ত হয়ে মুখ ঘুরে নিলেন। আল্লাহ জানে এই ছেলের শেষ কি হবে। বলে গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করলেন তিনি। অমনি সশব্দে হেসে উঠলেন উপস্থিত সকলে। তাজধীর সোফায় হেলান দিয়ে বসে চারপাশে একবার তাকিয়ে হঠাৎই বলল, আন্টি, কাঠবিড়ালিটা কোথায়? দেখছি না তো। হাসিবের মা হেসে মাথা নেড়ে বললেন, আর বলো না বাবা, তোমরা আসবে শুনে সেই যে নিজে পাকামো শুরু করে কিচেনে ঢুকেছে, এখনো কাজ করেই যাচ্ছে। আল্লাহই জানে কি করছে এতক্ষণ লাগিয়ে। তারপরে তিনি কিচেনের দিকে মুখ করে দেখে উঠলেন। এই হীরা, আর কতক্ষণ লাগাবি? তোর জুসের অপেক্ষায় থাকলে ছেলে মেয়েগুলো আমার পানি পিপাসায় মরবে। কিচেনের ভেতর থেকে ভেসে এলো চিকন মিষ্টি মেলি নরম একটা কণ্ঠ। আসছি আম্মু। কিছুক্ষণ পরেই সেখান থেকে বেরিয়ে এলো এক তরুণী। বয়স বড়জোর 16 ঘরে হবে। চিকন চাকন গরন, ফর্সা ত্বক, হাড় চঞ্চলতায় ভরা মুখখানা, দেখতে যেন একেবারে প্রাণবন্ত। হাত ভর্তি ট্রে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে এলো। ঘরে সার্ভেন্টের অভাব না থাকলেও নিজ হাতে সবার জন্য জুস পরিবেশন করছে সে। মিতালি মুগ্ধ হয়ে তাকে বলল, এটা আমাদের হীরা না? মাশাল্লাহ, কত বড় হয়ে গেছে। হীরা হেসে এগিয়ে এসে বলল, রয়েছে আপু। মিতালি স্নেহ ভরা কণ্ঠে উত্তর দিল, এই তোর বোন? ভালো আছি, কিন্তু এত কষ্ট করতে গেলে কেন? এর মাঝে হীরা একে একে সবার হাতে জুসের গ্লাস তুলে দিল। তাজধীর কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ছিস তুই? তুই সমাধানটা যে হীরার খুব একটা পছন্দ হয়নি সেটা তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। তবু ভদ্রতা বজায় রেখে উত্তর দিল, এই তো নিউটন। ও, কোন বিভাগ? সায়েন্স। তাজধীর মাথা নেড়ে বলল, ভালো। তো পড়াশোনা ঠিকঠাক করছিস তো? হীরা কিছু বলার আগেই তাজধীরের দিকে গ্লাস বাড়িয়ে দিতে গেলে আকস্মাৎ হঠাৎ করেই ওর হাতটা থরথরে কেঁপে উঠল। পরক্ষণে গ্লাসটা হাত ফসকে সোজা পড়ে গেল তাজধীরের পায়ের উপর। ঝপ করে জুস ছিটকে গিয়ে পড়তেই হীরা একেবারে হতভম্ব হয়ে গেল। তড়িঘড়ি করে নিচু হয়ে তার পা থেকে জুসটা মুছতে মুছতে বলতে লাগলো, সরি ভাইয়া, সরি, আমি ইচ্ছে করে করিনি। হাসিব সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলল, যেটা পারিস না সেটা করতে আসিস কেন, পাকা কোথাকার। তাজধীর হাত বাড়িয়ে ইশারায় হাসিবকে থামিয়ে পরপর বলে উঠল, আরে আরে, পাকা বুড়ি, থাম থাম, কিছুই হয়নি, তুই সর, আমি নিজেই ক্লিন করে নেব। হীরা ভীষণ অপ্রস্তুত হয়ে বলল, আমি সত্যি ইচ্ছে করে করিনি ভাইয়া, হঠাৎ হাত ফসকে গেছে। তাজধীর খুব স্বাভাবিক গলায় বলল, আরে, তো কি হয়েছে? পড়তেই পারে, একদম নর্মাল ব্যাপার। তুই যে আমাদের জন্য নিজের হাতে জুস বানিয়ে নিয়ে এসেছিস, সেটাই তো অনেক বড় কথা। ওদিকে সবে জুসের গ্লাসটায় চুমুক বসেছিল প্রিয়ন্তী। অমনি মেয়েটার কাণ্ডে রীতিমতো ধোয়া বনে গেল। ও আশ্চর্য হত বিহবল হয়ে দেখছে সেসব। মস্তিষ্কটা তরাক করে জ্বলে জ্বলে উঠছে। দৃষ্টি সেদিকে রেখে একটানে জুসের গ্লাসটা খালি করে ঝুম করে গ্লাসটা টি টেবিলের উপরে রাখলো। তবে সকলে এই কাণ্ডে ডুবে থাকায় সেদিকে আর কেউ খেয়ালই করলো না। প্রিয়ন্তী মনে মনে দাঁত পিষল কয়েকবার। বাচ্চা একটা মেয়ে, অথচ হাব ভাব মনে হচ্ছে প্রাপ্তবয়স্কা নারী। মেয়েটা মোটেও সুবিধাজনক নয়।
এই কোন জ্বালায় এসে পড়লো। একটা মেয়ের দৃষ্টি আরেকটা মেয়ে খুব ভালোভাবেই বুঝতে পারে। প্রিয়ন্তীর দেরি হলো না সেসব বুঝতে, মনে মনে বিড়বিড় করে উঠল, শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ের সঙ্গে ওর কম্পিটিশন লাগবে। সকালে নাস্তার জন্য ডাইনিং টেবিলটা একাধারে সাজিয়ে যাচ্ছেন বাড়ির সার্ভেন্টরা। টেবিলের উপর চোখ পড়লে মনে হবে ছোটখাটো কোনো অনুষ্ঠানের আয়োজন চলছে বোধ হয়। চারকোনা বিশিষ্ট কাচের টেবিলটা ভরে আছে খাবারের প্লেটে। টেবিল জুড়ে সারি সারি খাবার রাখা, যেখানে গরম লুচি, পরোটা, খাসি নেহারি, ডিম ভাজি, আলুর দম, সামাই, ফ্রুট সালাদ, পায়েস, মধু আর বাটার থেকে শুরু করে হরেক রকম নাম না জানা বিদেশি আইটেমও আছে। একপাশে গরম চা আর ফ্রেশ জুসও সাজানো। হাসিবের মায়ের আদেশে সবাই একে একে বসে পড়লো চেয়ার টেনে। তাজধীর নিজেদের সঙ্গে হাসিবকেও এক প্রকার জোরপূর্বক টেনে বসালো। ওরা সবাই বসা মাত্রই হাসিবের মা রোজিনা বেগম সার্ভেন্টদের ইশারায় বললেন সেখান থেকে চলে যেতে। ওরা সবাই বাড়ির মানুষই, যা লাগবে নিজেদের পছন্দ মতো, নিজেদের ইচ্ছে মতো সেটাই নিয়ে খাবে, এমনটাই ধারণা ভদ্রমহিলার। এক পাশে বসেছে তাজধীর, হাসিব আর হীরা। রোজিনা বেগম বসেছেন মাঝ বরাবর। অপর পাশে মিতালি, পাভেল আর প্রিয়ন্তী বসেছে। তবে সবার দৃষ্টি আপাতত খাবারের দিকে নিবদ্ধ থাকলেও প্রিয়ন্তীর গা হিম ধরা, জ্বলন্ত যুগল তাক করা সরাসরি তাজধীরের পাশে বসা হীরা মেয়েটার উপর। ওই দৃষ্টিতে ভস্ম করে দেবে যেন। পরক্ষণে নিজেকে সামলালো প্রিয়ন্তী। মনে মনে বিড়বিড় করে নিজেকে নিজেই থমকে উঠল। একটু বেশি ভাবছিস তুই প্রিয়ন্তী। মেয়েটা হয়তো নিজের ভাইয়ের মতো করে দেখেন ওনাকে। আর তাছাড়া মেয়েটা সবেই কিশোরী। এমন সময় মেয়েদের মধ্যে একটু জড়তা কাজ করবে, এটা স্বাভাবিক নাকি? বাদ দে, বাদ দে। আপাতত খাবারে কনসেন্ট্রেট কর বোকামি। নিজেকে নিজে ধমকে থামকে খাবারে পূর্ণ মনোযোগ দিল প্রিয়ন্তী। এমন সুস্বাদু খাবার সামনে পেয়ে সবাই কম বেশি খেলো জোর করে। পাভেল প্লেট ভর্তি করে খেতে খেতে হঠাৎ একটা খাসির নেহারিটা তাজধীরের দিকে এগিয়ে দিতে দিতে জানালো, ভাই, এটা ট্রাই করে দেখুন, খুব মজা হয়েছে। বরাবরই খাসির মাংস অ্যালার্জি তাজধীরের, তাই সে কিছু বলতে যাবেই অমনি পাশ থেকে হঠাৎ হীরার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে উঠল, না না, ওটা ওনার অ্যালার্জি আছে, ওটা খাবেন না তাসবির ভাই। হীরার কথায় আশেপাশে সবাই অবাক হলো। পাভেল আলগোছে সরিয়ে আনলো সেটা। হাসিব ভ্রু তুলে হাসলো অল্প। কারো মুখে সরাসরি কিছু না থাকলে বোঝা গেল কথাতে অবাক হয়েছে সকলেই। তাজধীরের পছন্দ অপছন্দ হীরা সবকিছুই নিজের আয়ত্তে রেখেছে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে বোধ হয় প্রিয়ন্তী। মেয়েটার হাত থেমে গেছে প্লেটের উপরেই। ভ্রুকুচকে হীরা মেয়েটাকে অবলোকন করছে সে। একবার চোখ তাজধীরের দিকে যাচ্ছে, তারপর হীরার দিকে গিয়ে আটকাচ্ছে। আশ্চর্য, লোকটা তখনও খেয়ে যাচ্ছে। বুকের ভেতর কেমন খচখচ করে উঠল প্রিয়ন্তীর। আশ্চর্য, ওকে জ্বালাস হচ্ছে। ভেতরে ভেতরে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেলেও উপরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলো। চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। খাওয়া চলতে লাগলো স্বাভাবিকভাবেই। খাওয়া শেষের দিকে এরা আবারও উঠে গেল ভেতরে। কিছুক্ষণ পর হাতে একটা ছোট বাটি নিয়ে ফিরে এলো। বাটিটা নিয়ে সরাসরি তাজধীরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, একবার এটা ট্রাই করে দেখুন, আপনার জন্য বানিয়েছি। বাটিতে ছিল ক্ষীরমালাই, ঘন দুধে তৈরি, উপরে বাদাম পেস্তা ছড়ানো। তাজধীরের পছন্দের একটা ডেজার্ট। তাজধীর এবার সত্যি একটু অবাক হলো। ভ্রু তুলে তাকে বলল, তুই নিজে রেঁধেছিস? হ্যাঁ। তাজধীর ঠোঁট দুটো প্রসারিত করে বলল, বাহ, আমাদের হীরা তো দেখি অনেক বড় হয়ে গেছে। পাশে বসে থাকা হাসিবের মা হেসে বললেন, আর বলো না, তুমি আসবে বলেই সেই যে সকালে কিচেনে ঢুকেছে আর বের হয়নি। তোর জন্যই বানাইছে ভাই, তোর চাঁদ কপাল। আমি বললে এক গ্লাস পানিও এগিয়ে দিবে না। হাসিবের কথায় হেসে উঠে সকলে, শুধু প্রিয়ন্তী বাধে। ও চুপচাপ বসে আছে। হাতে চামচ থাকলেও আর খাওয়ার দিকে মন নেই। হাতে থাকা চামচটা নেড়ে ছেড়ে যাচ্ছে বারংবার। নাস্তা শেষ হতেই খানিকক্ষণ বাদেই হাসিবের মা সবাইকে নিয়ে উপরে চললেন। ওদের সবাইকে আলাদা আলাদা করে রুমে নিয়ে গেলেন। তাজধীরকে এক রুম, মিতালি আর পাভেলকে আরেকটি রুম, আর প্রিয়ন্তীকে তার নিজস্ব রুমে থাকতে দেয়া হলো। নিজেকে থাকতে দেয়া রুমে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে হাতে থাকা ব্যাগটা খাটের উপর ছুঁড়ে ফেলল প্রিয়ন্তী। এতক্ষণে নিজেকে প্রাণপণে দমিয়ে রাখার ধৈর্য সহ্য টুকু এবার উপচে বেরিয়ে আসছে বাইরে। চরম অস্থিরতা এপাশ ওপাশ পায়চারি করতে লাগলো। কিছুতে শান্ত হচ্ছে না মনটা। তন্মুদ্ধ ব্যাগ থেকে ফোনটা বের করে নিয়ে কল লাগালো কাউকে। একবার রিং বেজে কেটে গেলে পরপর আবারও কল লাগায়ও। এবার কলটা রিসিভ হতে আগে গজগজ করে উঠে পুরো দমে। একটুখানি একটা পচা বাচ্চা নাক টিপলে দুধ বের হবে, অথচ ভাব দেখো পুরো জেঠি আম্মাদের মতো।
মনটা তো চাচ্ছে মেয়েটার মাথাটা ফাটিয়ে দিতে। ওপাশ থেকে শ্রেয়ার উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো সঙ্গে সঙ্গেই। কি রে, কার মাথা ফাটাবি? কার কথা বলছিস? কে আবার কি করলো? প্রিয়ন্তী আগের নাই এবারও ফুসফুস করতে করতে বলল, সামান্য একটা পুচকি বাচ্চা, তার আবার এত সাহস! তুই জানিস কি করেছে মেয়েটা? কি করেছে না বলে জানবো কিভাবে ভাই? কি করেননি বলুন? ওনার জন্য নিজের হাতে জুস বানিয়ে নিয়ে আসে, সার্ভ করে আবার নিজের হাতে, সেটা আবার ওনার পায়ের উপর ফেলে দিয়ে হামকের মতো নিজেই পরিষ্কার করতে চায়। ভাবতে পারছিস কতটা শিয়ানা এই মেয়ে? আরে বাবা, কোন মেয়ে? কার কথা বলছিস তুই? আরে হীরা, হাসিব ভাইয়ের বোন। এতক্ষণে বিষয়টা খানিকটা ধার করতে পারল শ্রেয়া। গতকাল শুনেছে ওরা আজ হাসিবদের বাড়িতে যাবে, নিশ্চয় সেখানে কিছু ঘটেছে ভেবে পুনরায় জিজ্ঞেস করে, এখন মাথা ঠান্ডা করে বলতো কি হয়েছে এক্স্যাক্টলি। প্রিয়ন্তী ফুস করে একবার দম ছাড়ে, এরপর খাটের পাশে গিয়ে বসে আরেকবার বড়সড় একটা নিঃশ্বাস নেয়। পরপর খুলে বলে সমস্ত ঘটনা বান্ধবীকে। আচানক অপর প্রান্তে থাকা মেয়েটা এবার শব্দ করে হেসে উঠল, পরিহাস করে আওড়ালো, প্রিয়, শেষমেশ কিনা তোর থেকে ছোট্ট একটা মেয়ের ওপর জেলাস হচ্ছিস তুই? কথাবার্তা সামলে বলবি শ্রেয়ার বাচ্চা। ওই মেয়ের সাহস দেখে রীতিমতো অবাক হচ্ছে আমি। আর ওই ব্যাটা নিরামিষের বাচ্চার কি কোনো হদিশ জ্ঞান নেই নাকি? শালা নিজেও তো একবারও দেখলাম না কিছু বলতে। উনি কি বলবে? হয়তো মেয়েটাকে উনি নিজের ছোট বোনের নজরে দেখে। সে যাই হোক, মেয়েটাকে আমার মোটেও সহ্য হচ্ছে না ভাই। 16 বছরের পুচকি একটা মেয়ে, জানি না ওনার বয়স কতটা। ওদের মধ্যে বয়সের গ্যাপ কি আদৌ জানা নেই মেয়েটার? ভাই, এমনভাবে বলছিস যেন তুই ওনার সমবয়সী। তোদের মধ্যেও তো এজের বিশাল গ্যাপ আছে। তবু আমি ইউনিভার্সিটিতে পড়ি, আর ওই মেয়েটা তো এখনো স্কুলের গণ্ডি পার করতে পারেনি, তার আগেই পেকে ঝুনা হয়ে গেছে। ঠিক আছে, মাথা ঠান্ডা কর। আর হ্যাঁ, এখন কোথায় আছিস? প্রিয়ন্তী নিঃশ্বাস নিয়ে বলল, রুমে। আজ কি ওখানেই থাকবে? জানি না। দুপুরের খাবার শেষে যে যার রুমে ফিরে এলো পুনরায়। প্রিয়ন্তর রুমে সে যে ঢুকেছে আর বেরোনি একবারও। সন্ধ্যার দিকে প্রিয়ন্তের ঘুম ভাঙলো ফোনের শব্দে। আধো আধো চোখ দুটো স্পষ্ট মিলে রিসিভ করে কানে তুলল ফোনটা। বুঝেছে মেয়েটা অনেকক্ষণ যাবৎ ওর থেকে কোনো আপডেট না পেয়ে অস্থির হয়ে কল দিয়েছে। হলেও তাই, ফোন ধরতে না ধরতেই ওপাশ থেকে ভেসে এলো কৌতূহলের স্বর। কি রে, কি করছিস মাইয়া? আর কোনো খবর নাই যে তোর? কই আছিস? ঘুমোচ্ছিলাম আমি। পরে ফোন দেই তোকে। আরে আগে বল, সারাদিনে আর কি কি করলে? তোর কমেন্টার কই? তুই যে রুমে খাপটি মেরে আরাম করছিস, ওদিকে যদি ওই হীরা না ফিরা তোর কমেন্টারকে বশ করে ফেলে? এতক্ষণে তড়া করে চোখ মিলে প্রিয়ন্তী। সত্যি তো, ওর মাথায় তো একটুর জন্য আসেনি সেটা। এই মেয়ে যে হারে পাক না, তাতে উল্টাপাল্টা কিছু করতে দ্বিতীয়বার ভাবে না। দুপুরে খাওয়ার সময় তো নিজে বড়দের মতো পাকনাম করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল তাজধীরকে। আর মুখ দিয়ে তাজধীর ভাই বলতে বলতে ফেনা উঠে ফেলেছে। একটুখানি একটা মেয়ে ওনাকে নাম ধরে ডাকবে, আর উনি বা কেমন? তাতে কোনো আপত্তি বা অসন্তোষ কিছুই নেই। প্রিয়ন্তী ধরা গলায় বলল, এটা আগে বলবি না? এতক্ষণে তোর বলার সময় হলো? অমনি দরজায় কড়া নাড়ার শব্দে ফোনটা কানে চেপিয়ে উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। দরজা খুলে সামনে আবিষ্কার করলো ভাবিকে। ঈশ্বরে বলল, কি হয়েছে ভাবি? আরে রুমের মধ্যে কি করছো? এখানে কি ঘুমাতে এসেছো? বাইরে আসো, জলদি দেখে যাও। কি দেখবো? না আসলে দেখবে কি করে? আমার সঙ্গে চলো তো। বিছানা থেকে ওনাটা গায়ে ঝুড়িয়ে ফোন কানে চেপে ভাবির সঙ্গে বের হলো প্রিয়ন্তী। মিতালি ওকে সোজা বাড়ি থেকে বের করে নিয়ে বাড়ির পেছনের সাইডে নিয়ে যাচ্ছে দেখে চলা অবস্থাতেই প্রশ্ন করলো, আরে ওখানে কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। তোমার ভাই ব্যাডমিন্টন খেলছে। তো এতে কি হয়েছে? খেলতেই তো পারে, স্বাভাবিক। আরে কথা না বাড়িয়ে আসো তো আগে, না দেখলে মিস করবে। বলে মেয়েটাকে আর কিছু বলার ফুরসত না দিয়ে এক প্রকার টেনে বাড়ির ব্যাকইয়ার্ডে নিয়ে থামলো মিতালি। হাসিবদের বাড়িটা আকারে বিশাল, তেমনি বিশাল বিস্তৃত জায়গা জুড়ে বাড়ির ঠিক পেছনটায় একটা বড় প্লেগ্রাউন্ড বানানো হয়েছে। হয়তোবা বাড়ির ছেলে মেয়েরা এখানেই তাদের অবসর সময় পার করে। বড়লোকদের বিশাল কারবার। সবুজ ঘাসে ঢাকা মাঠটার চারদিকে আয়তকার জায়গা জুড়ে আবার বসার জায়গাও আছে। বলা চলে অনেকটা টিভিতে দেখা সে আন্তর্জাতিক মাঠের মতোই। তার মাঝে আপাতত একটা নেটের জাল টানানো। সেখানে আপাতত এক পাশে তার ভাই আর হাসিব, আর অপর পাশটায় দাঁড়ানো তাজধীর। প্রিয়ন্তীর চোখ গিয়ে থামলো সেখানে।
লোকটার পরনে ট্রাউজার স্যুট, গায়ে সাদা ক্যাটস, খেলছে যেন উড়ে উড়ে। একা একজন মানুষ, অথচ ওর ভাই আর হাসিব মিলে যেভাবে লড়ছে তাতেও যেন লোকটাকে টাক্কা দিতে পারছে না। আর লোকটার প্রতিটা মুভমেন্ট আত্মবিশ্বাসী, নিখুঁত, শক্তিশালী, আর র্যাকেট চালানোর ভঙ্গি বলে দিচ্ছে লোকটার দক্ষতা। এই মানুষটার সব কিছুতেই কেমন একটা ম্যানলি ভাইব ফুটে ওঠে, যা মানুষকে আকর্ষণ করতে সক্ষম। প্রিয়ন্তী এক দৃষ্টিতে তাকিয়ে রইল, লোক পেল ধ্যান জ্ঞান, মন্ত্রমুগ্ধর ন্যায় চেয়ে রইল নির্নিমেষ। চোখে যেন আর কিছুই পড়ছে না। দীর্ঘক্ষণ যাবৎ বান্ধবীর থেকে কোনো রেসপন্স না পেয়ে শ্রেয়া ফোনের অপর প্রান্ত থেকে বলল হ্যালো। কিন্তু প্রিয়ন্তীর কানে কিছুই ঢুকছে না। মুখের ভেতরটা সমাতালি ডিপ ডিপ করছে। নাম না জানা অনুভূতিতে আষ্টে পৃষ্ঠে ধরেছে ওকে। ঠিক তখনই তাজধীর হঠাৎ থামলো। কপালে জমে থাকা ঘাম হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে একটানে খুলে ফেললো উপরের জ্যাকেটটা। হাঁটতে হাঁটতে সেটি এগিয়ে দিল পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। অমনি ধ্যান ভাঙলো প্রিয়ন্তীর। চোখের পাতা কাঁপলো সামান্য, মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তেই। ওখানে দাঁড়িয়ে আছে হীরা। মেয়েটার হাতে শুধু কোট নয়, তাজধীরের ওয়ালেট, ফোন সবকিছুই খুব যত্ন করে হাতে ধরে আছে মেয়েটা। অদ্ভুত এক অনুভূতি বয়ে গেল প্রিয়ন্তীর ভেতর দিয়ে। মুহূর্ত আগের মুগ্ধতা বিলীন হয়ে তরতর করে জন্ম নিল একরাশ ক্ষোভ। খেলার গতি ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকল। চারপাশে নিঃশ্বাস আটকে রাখা নীরবতা, শুধু শাটলকের তীক্ষ্ণ শব্দ আর র্যাকেটের আঘাতে প্রতিধ্বনিত শোনা যাচ্ছে। শেষ সার্ভটা দিল তাজধীর। চোখের পলকে দৌড়ে গিয়ে এমন এক শট মারলো যেটা প্রতিহত করার সুযোগই পেল না তার ভাই আর হাসিব। শাটলটা নিঃশব্দে গিয়ে পড়লো তাদের কোর্টে। খেলা শেষ, জয়ী তাজধীর। প্রিয়ন্তীর চোখ স্থির হয়ে রইল তাজধীরের উপরে। নিজের চোখের সামনে দেখলো তার ভাই আর হাসিব দুজন মিলে যাকে হারাতে পারলো না, সেই মানুষটা একাই জিতে গেল। খেলা শেষে সবাই একত্রে জড়ো হলো এক জায়গায়। পাভেল হাঁপিয়ে পানি খেতে খেতে হেসে বলল, ভাই আপনি তো সেই দুর্দান্ত খেলেন, হাসিব ভাই ঠিকই বলেছিল। তাজধীর ভ্রু তুলে জানতে চাইল। কি বলেছে ও? পাভেল উত্তেজিত গলায় বলল, আরে আপনি একা আর আমরা দুইজন একসঙ্গে টিম, তাই আমি জিজ্ঞেস করছিলাম পারবেন কি না। হাসিব ভাই বলল আপনি একাই নাকি 100 জনের সমান। প্রথমে তো বিশ্বাস করি নাই, তবে এখন হারে হারে বুঝলাম। কথাটা শেষ হতে না হতেই মাঝখানে ফুরন কাটল হীরা। হবে না, আমার তাজধীর ভাই পরপর দুইবারের BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ব্যাডমিন্টনে। হীরার মুখ থেকে কথাটা বেরোতে চারপাশে শুরু হলো কিয়ৎক্ষণের নিস্তব্ধতা। সরাসরি BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? এটা কি কোনো সাধারণ বিষয়? না, এটা মোটেও কোনো সাধারণ বিষয় না। কত শত তরুণ যুবকের স্বপ্ন এটা, একবার সেই ট্রফি হাতে নিয়ে চুমু খাওয়া। সব থেকে বড় কথা, বাংলাদেশ পেরিয়ে সোজা বিদেশের মাটিতে গিয়ে উন হয়ে সেই মর্যাদা অর্জন করা চারটিখানি কথা নয়। পাভেল অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল তাজধীরের দিকে। হাসিব ঠোঁট চেপে মুচকে হাসছে। সে বিষয়টা জানে দেখেই তো তখন পাভেলকে ওয়ার্ন করেছিল। মিতালি আগে থেকে জানার সুবাদে ততটা অবাক হয়নি। অন্যদিকে প্রিয়ন্তীর বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। এই লোকটা সত্যি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? ওর চোখ দুটো আশ্চর্যে বড় বড় হয়ে আছে, তাকিয়ে আছে তাজধীরের দিকেই। লোকটা তখনও বড্ড স্বাভাবিক, না কোনো গর্ব না কোনো বারবারে কিছুই খুঁজে পেল না প্রিয়ন্তী লোকটার মধ্যে। পাভেল এবার এক ধাপে এগিয়ে সে বিস্ময় মাখা গলায় বলল, সিরিয়াসলি ভাই, আপনি তো কিছুই বললেন না এতক্ষণ। বলবার মতো তো কিছু মনে হয়নি। একদম শান্ত স্বাভাবিক নির্লিপ্ত কণ্ঠস্বর। এই নির্লিপ্ত উত্তরটা সবাইকে আরো বেশি অবাক করে দিল যেন। পাভেল প্রথমে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে চোখ কপালে তুলে বলল, 1 মিনিট, মানে আপনি সিরিয়াসলি বলছেন ভাই? আপনি আসলেই BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তাজধীর খুবই স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়ল। হুম। এই হুমটুকুই যেন আরো বড় ধাক্কা হয়ে এলো পাভেলের কাছে। ছেলেটা ঘুর আপত্তি জানিয়ে বলল, না ভাই, এটা কিন্তু অন্যায় করা হয়েছে আমাদের সঙ্গে। আমরা দুজন মিলে হাঁপিয়ে গেলাম আর আপনি একা দাঁড়িয়ে আমাদেরকে হারালেন। এখন বুঝতেছি আমরা আসলে কার সাথে খেলতেছিলাম। এমনটা জানলে জীবনেও আপনার সঙ্গে খেলতাম না। হাসিব এবার হেসে বলল, আমি প্রথমে বললে হয়তো তুমি বিশ্বাসই করতে না, তাই চুপ ছিলাম। পাভেল অতি আশ্চর্য হয়ে শুধালো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। হায় আল্লাহ, আমি তো দেখছি ক্লাস 5-এর অনুপম গাইডের সঙ্গে ঘুরছি আমরা, অল ইন ওয়ান। হীরা গর্বে ঝলমল করে উঠল তখন। শুধু চ্যাম্পিয়ন না, পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছে আমার তাজধীর ভাই। এটা কিন্তু সোজা কথা না।
প্রিয়ন্তী চুপচাপ দাঁড়িয়ে শুনল পরপর কথাগুলো। সবার মুখ থেকে লোকটা সম্পর্কে প্রশংসার বন্যা বয়ে গেলেও এই মেয়েটার মুখ থেকে বের হওয়ার সামান্য কথাটুকুতেই ভেতরটা অস্বস্তিতে টইটুম্বুর হলো প্রিয়ন্তীর। এই হীরা নামের মেয়েটির উপস্থিতিতে বরাবরই এক অকারণ জ্বালা বয় ওর অন্তরে। নিজের অজান্তে চোখ দুটো আবারও হীরার দিকে চলে গেল। মেয়েটা এখনো তাজধীরের পাশে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে, বলেই যাচ্ছে। থামার আর কোনো নামগন্ধ নেই। লোকটার সঙ্গে চিপকে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওটাই ওর কমফোর্ট জায়গা। পাশেই তো নিজের ভাই দাঁড়িয়ে আছে, কই তার সঙ্গে তো এমন চিপকে দাঁড়ায় না। আর লোকটাও কেমন নির্বিকার মুখে দাঁড়িয়ে। আশ্চর্য, পাভেল তখনও নিজের উত্তেজনা থামাতে পারছে না। হাস্যত গলায় তাজধীরকে উদ্দেশ্য করে আওড়ালো, ভাই একটা সেলফি তো নিতেই হবে আমাদের সাথে, যাতে বাড়ি ফিরে বন্ধুদের বলতে পারি আমি একদিন এক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে খেলেছি। বলে হাসতে হাসতে ফোন বের করলো পাভেল। হাসিব বলল, এইটা তো তাহলে তোমার লাইফের হাইলাইট হয়ে যাবে পাভেল। অবশ্যই, এই সুযোগ কি বারবার আসে নাকি? বলে সবাই হ্যাঁ শব্দতে ফেটে পড়ল, শুধু প্রিয়ন্তী বাদে। মেয়েটা তখনও এক ধ্যানে তাকিয়ে আছে। ইতিমধ্যে হীরা মেয়েটি হালকা ঝুঁকে তাজধীরের হাতে একটা ঠান্ডা পানির বোতল ধরে দিয়েছে। তাজধীর হাত বাড়িয়ে বোতলটা নিতে গেলে মেয়েটা আবার নিজ থেকে নিজেই বোতলের চিপটা খুলে এঁকে দিল। তাজধীরও বিনা বাক্য ব্যয়ে এগিয়ে নিয়ে ঢকঢক করে খেলো পানিটুকু। শুধু এতটুকুতেই থেমে নেই মেয়েটা। তাজধীর পানি খাওয়া শেষ করতেই মেয়েটা হাত থেকে একটা টিস্যু বের করে এগিয়ে দিয়ে বলল, তাজধীর ভাই, ঘামটা মুছিয়ে নিন, রিফ্রেশ লাগবে। প্রিয়ন্তীর আঙ্গুল মুঠো হয়ে এলো অজান্তেই। মনে মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এতটা আপন ভাব কোথা থেকে আসে মেয়েটার। কিন্তু মুখে কিছুই বলল না। চুপচাপ দাঁড়িয়ে দেখে গেল শুধু। নিজের ভেতরের সেই ক্ষুদ্র খচখচে অনুভূতিটাকে লুকিয়ে রাখলো একপাশে। পাভেল সেলফি তোলার জন্য ফোনটার সামনে ধরতেই সবাই একটু গুছিয়ে দাঁড়ালো। হাসিব তাজধীরের কাঁধে হাত রাখলো। পাভেল একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। উত্তেজনায় টাকবক করতে করতে হাসিব তখন ডাকলো বোনকে। এই তাজধীরের পার্সোনাল কেয়ারটেকার সামনে আয়। ভাইয়া ডাকে মেয়েটা গিয়ে দাঁড়ালো সেখানে। সব জায়গায় ফেলে ফুলে সোজাসুজি তাজধীরের পাশে গিয়ে দাঁড়াতে হলো। এই মেয়েটা একটু বেশি বারবারই করছে না? পাভেল ডাকলো তখন প্রিয়ন্তীকে। তবে প্রিয়ন্তী ভাইয়ের ডাক শুনেও শুনল না। ওটা চট করে ঘুরে দাঁড়ালো। কেউ কিছু বোঝার আগেই হনহন করে হাঁটা শুরু করলো বাড়ির সোজা ভেতরের দিকে। পাভেল অবাক হয়ে ডাক দিল আবারও, এ প্রিয়, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? প্রিয়ন্তী থামলো না আর না তাকালো। অতি দ্রুত পায়ে হাঁটতে লাগলো সামনে। পেছনে দাঁড়িয়ে থাকা সবাই একটু হতভম্ব হলেও আমলে নিল না বিশেষ। সময় অতিবাহিত হয়েছে প্রায় 2 ঘন্টা। এই পুরোটা সময় প্রিয়ন্তী নিজের রুমে বন্ধি থেকেছে, বের হয়নি এবারও। দরজা বন্ধ করে রুমের পর্দাটা নিয়ে বাড়ির পৃথিবীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে বসে আছে একখানে। তবে রুমে বসে থাকলেই বা তার কি আর শান্তি মিলে না? তাই তো অস্থির হয়ে এখানে সেখানে পায়চারি করছেও, করেই যাচ্ছে। পা দুটো ব্যথা হয়ে গেছে, সেদিকেও খেয়াল নেই। শেষমেশ আর থাকতে না পেরে ফোনটা তুলে নিল চটজলদি। কল লাগালো শ্রেয়াকে। প্রথমবার রিং হতে রিসিভ হলো ফোনটা। শুনতে পেল, হ্যালো। ওপাশ থেকে কথাটা শেষ হওয়ার আগেই প্রিয়ন্তীর ধৈর্যের বাঁধ ভেঙে গড়গড় করে আওড়ালো, তুই চুপ থাক, একটা কথাও বলবি না আগে। শ্রেয়া থমকে গিয়ে বিস্মিত গলায় জিজ্ঞেস করলো, আরে কি হলো আবার? কি হলো? তুই জানিস কি হচ্ছে এখানে? আরে ভাই, না বললে জানবো কিভাবে? একটা পিচ্চি মেয়ে আরে ধীরে বল, কি হয়েছে? আবার ওই হীরা কিছু করেছে? প্রিয়ন্তী প্রায় চেঁচে উঠল এবার। হ্যাঁ, ওই হীরাই। মেয়েটার সাহস দেখছিস? সামনে সামনে এমন ভাব করছে যেন। কথাটা শেষ করতে পারল না, নিজেই থেমে গেল। শ্রেয়া একটু নরম গলায় বলল, তুই ওভার রিয়াক্ট করছিস না তো? না, একদম না। তুই দেখলে বলতিস মেয়েটা এমন সব কার্যকলাপ করছে, আমার দেখেই গা জ্বলে যাচ্ছে। আর ওই বেটা নিরামিষ তো কিছুই বলছে না। হয়তো উনি ছোট বোনের মতোই। থাম, এই ডায়লগটা আর বলবি না প্লিজ। ছোট বোনের সাথে কেউ এমন করে? আমার তো মনে হচ্ছে তুই সিরিয়াসলি জেলাস হচ্ছিস রে প্রিয়। তুই শেষমেশ ভাইয়ের সম্বন্ধীর উপরেই ফেসলে পড়লি। প্রিয়ন্তী দাঁত চেপে বলল, আমি জেলাস ওই পিচ্চিটার উপর? প্লিজ। তাহলে এত রাগ কেন? এই প্রশ্নটা এক মুহূর্তের জন্য থামিয়ে দিল প্রিয়ন্তীকে, কিন্তু পরক্ষণই আবারও গর্জে উঠল, রাগ করবো না? আমার চোখের সামনে এসব হবে আর আমি চুপ করে থাকবো? শ্রেয়া একটু সিরিয়াস হলো এবার। তুই কি করতে চাইছিস তাহলে? প্রিয়ন্তী কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মেয়েটাকে সাবধান করতে হবে এক্ষুনি, দেরি হওয়ার আগেই। কি? তুই পাগল নাকি? কি বললি ওকে?
যা বলা দরকার তাই বলবো, এভাবে চলতে দেওয়া যায় না। দেখ পরে আবার ঝামেলা হয়ে যাবে কিন্তু। যা হওয়ার হবে, আমি চুপ করে থাকতে পারবো না। শ্রেয়া দীর্ঘশ্বাস ফেলল, বলল, তুই এখন রেগে আছিস, একটু ঠান্ডা হ। আমি একদম ঠিক আছি বলেই বলছি। অবশ্যই আর কিছু বলল না শ্রেয়া। কথোপকথন শেষ হলো একরাশ অস্বস্তি রেখে। ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়ন্তী। তারপর গভীর একটা শ্বাস নিল, নিজেকে সামলানোর চেষ্টা করলো, বিড়বিড় করলো নিজে নিজেই, কিছু না, এভাবে রিয়াক্ট করা ঠিক না প্রিয়ন্তী। বি নর্মাল, ওকে? কিন্তু মনের ভেতরের আগুনটা ঠিকই জ্বলজ্বল করে চলছে, থামার নাম নেই। কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে এলো। দরজাটা খুলে বাইরে বের হতে চোখ গিয়ে আটকে গেল ঠিক সামনে। করিডোরের একটু দূরে একটা দরজা খুলে বের হলো হীরা। আর সেই দরজাটা প্রিয়ন্তী খুব ভালো করে চেনে। ওটাতেই তো তাসথিরকে থাকতে দেওয়া হয়েছে। হীরা মেয়েটাকে এই অসময়ে তাসথিরের রুম থেকে বেরিয়ে আসতে দেখে মোটা মোটা কয়েকটা ভাঁজ পড়ল প্রিয়ন্তীর কপালে। চোখ বড় বড় করে তাকিয়ে রইল নির্নিমেষ। মেয়েটা এই সময়ে লোকটা রুম থেকে বের হচ্ছে কেন? মাথার উপর ছোটখাটো বাজ পড়ল তৎক্ষণাৎ। পরক্ষণেই মুখের অভিব্যক্তি বদলালো, চোয়াল শক্ত হয়ে উঠল। অমনি ধূপধাপ পায়ে এগিয়ে গেল সামনে, সোজা গিয়ে দাঁড়ালো হীরার সামনে। ধারালো ঠান্ডা গলায় বলল, হাই পিচ্ছি, এখানে আসো। হীরা একবার তাকালো, তারপর যেন কিছু শুনেনি এমন ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। এই অবহেলাটায় আগুনে ঘি ঢেলে দিতে সক্ষম। প্রিয়ন্তীর গলা এবার আরো কড়া, আরো শক্ত করে শোধালো, এই মেয়ে, এখানে আসো। বড়জন ডাকছে, শুনতে পাও না? পরপর ডাকে থেমে দাঁড়ালো হীরা। মাথাটা সামান্য কাত করে ভ্রুকুচকে এমন একটা ভাব নিল যেন সত্যি কিছু বুঝতে পারছে না সে। তারপর শান্ত গলায় বলল, আমাকে ডাকছো? প্রিয়ন্তী থমকালো, ভরকালো। মেয়েটাকে তুমি বলে সম্বোধন করছে? তুমি? সামান্য একটা বাচ্চা মেয়ে কিনা ওকে তুমি বলে ডাকছে। মেয়েটা কি জানে না সে বয়সে বড়? প্রথম দেখাতেই কেউ বড়দের সাথে এভাবে কথা বলে? ভেতরের রাগটা আরো খানিকটা বাড়ল, তবুও নিজেকে কোনো রকমের সামনে নিয়ে ঠান্ডা চাপা করা স্বরে বলল, তুমি টেনে পড়ছো না এবার? হীরা বিন্দু মাত্র দেরি না করে উত্তর দিল। এই ছোট্ট নির্লিপ্ত উত্তরটাও প্রিয়ন্তীর গায়ে আগুন ধরিয়ে দিল। সে আবারও জিজ্ঞেস করলো, তুমি জানো আমি কিসে পড়ি? বা হীরা কাজ ঝাঁকালো, খুবই স্বাভাবিকভাবেই বলল, না বললে জানবো কিভাবে? এবার সত্যি ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হলো প্রিয়ন্তীর। কেমন ছিঁড়ে কথাবার্তা, ভদ্রতার ছিটে ফোটাও নেই। অসভ্য মেয়ে একটা। দাঁত চেপে নিজেকে ধরে রেখে গলার স্বরটা খানিকটা নামিয়ে রেখে বলল, তো এক সেকেন্ড থেমে আবার বলল, তবে যেহেতু টেনে পড়ছো, তোমার বয়স বড় জোরে 16 এর বেশি হবে না। আর আমার বয়স জানো? হীরা এবার চুপ করে তাকিয়ে রইল। প্রিয়ন্তী নিজেই বলে গেল, 26 বছর। কিসে পড়ি জানো? প্রায় পড়াশোনা শেষ। তোমার থেকে গুনে গুনে 10 বছরের বড় আমি। আমায় তুমি তুমি করে বলছো কোন আক্কেলে? হ্যাঁ, হীরা অবাক হয়ে চোখ বরাবর করে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে, যেন কথাগুলো ঠিক মতো হজমই করতে পারছে না সে। তারপর হঠাৎ করে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বলে উঠল, কি বলেন? আপনার এত বয়স, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না আপনি এতটা বুড়ি। প্রিয়ন্তীর চোখ কটমট করে উঠল। ভেতরে ভেতরে আগুন জ্বলছে দাবানলের মতো দাও দাও করে। তবু কোনোভাবে নিজেকে সামলালো, মনে মনে বিড়বিড় করলো, তোমায় দেখলেও তো মনে হয় না তুমি এতটা পাকনা। মুখে বলল, বাদ দাও, ওদিকে কোথায় গিয়েছিলে তুমি? হাতের ইশারায় পেছনের রুমটার দিকে দেখালো প্রিয়ন্তী। হীরা একবার পেছনে তাকালো, তারপর আবারও প্রিয়ন্তীর দিকে ফিরে নির্বিকারী ভঙ্গিতে বলল, এটা আমাদের বাড়ি, আমার যেখানে ইচ্ছে সেখানে যাব, আপনাকে কেন বলবো? এক মুহূর্তের জন্য প্রিয়ন্তীর মন চাইল ঠাস ঠাস করে মেয়েটার দু গালে দুটো কষিয়ে চর বসাতে। পাচ্ছে ওর কিঞ্চিত শান্তি লাগে যদি। নিজেকে বহু কষ্টের সামলালো। এমনিতে ওর একটু একটু রেকর্ড আছে, বান্ধবীদের কেউ ইভটিজিং এর শিকার হলে গিয়ে ছেলেদের সাথে দাঁত ভাঙার জবাব দেওয়া, ঝগড়া করা, এসব ওর জন্য নতুন কিছু না। কিন্তু এখন একটা পুচকে মেয়ের সাথে এসব করে বসা তা সে করতে চায় না। গভীর শ্বাস নিয়ে নিজেকে সংযত করলো। তারপর যথাসম্ভব নরম সুরে বলল, হ্যাঁ, আমি জানি এটা তোমাদের বাড়ি। তুমি যেখানে ইচ্ছা যেতে পারো। একটু থামলো, চোখ সরাসরি হীরার চোখে রেখে দাঁত কিটমিট করে আওড়ালো, কিন্তু একটু আগে তুমি যার ঘর থেকে বের হলে সেই মানুষটা কিন্তু আমার। হ্যাঁ, কার কথা বলছেন আপনি? তুমি খুব ভালো করেই জানো আমি কার কথা বলছি। সন্দিগ্ন গলায় বলল হীরা। তাসতির ভাই? বিনিময়ে প্রিয়ন্তী সোজা হয়ে দাঁড়ালো, গলায় অদ্ভুত এক
দৃঢ়তা এনে বলল, জি, তুমি হয়তো জানো না, কিন্তু ওনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করা হয়নি, তাই কেউ জানে না। তবে খুব শীঘ্রই জানানো হবে, তখন তোমাদেরও ইনভাইট করা হবে। কথাগুলো একেবারে মেপে মেপে বলল প্রিয়ন্তী। হীরার মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তে। চোখের ভেতরের ঝিলিকটা নিভে গেল হঠাৎই। ঠোঁট শুকিয়ে এলো, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল মেয়েটার। কিছুক্ষণ হতভম্বর মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল টলমল চোখে। ছোটবেলার সেই লুকিয়ে রাখা অনুভূতিটা, যেটা হয়তো সে নিজে পুরোপুরি বুঝে উঠতে পারেনি, এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। কিশোরী বয়সের প্রথম ধাক্কা সামলাতে হিমশিম খেলো মেয়েটা। হীরার গলা কেঁপে উঠল সামান্য। আপনি আপনি কি সত্যি বলছেন? প্রিয়ন্তী নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মিথ্যা বলে লাভ কি? বাদ দাও, কিছুদিন পর উনিই তোমাদের জানিয়ে দেবে। একটু এগিয়ে এসে, এখন রুমে যাও, আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে। আগে আমার পজিশনে আমার বয়সে আসো, এরপর তোমার জন্য এর থেকেও ভালো ছেলে নিয়ে আসবো আমরা। যেহেতু সম্পর্কে তোমার ভাবি হতে যাচ্ছি, তাহলে তো আমাদের মধ্যে যোগাযোগ থাকবে, তাই না? হীরা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে শুনল শুধু, চোখ দুটো নিচু, মুখটা ফ্যাকাশে নিস্তেজ হয়ে গেছে নিমেষেই। প্রিয়ন্তী ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ, হাঁটা ধরল নিজের রুমের দিকে। অবশেষে শান্তি পেল মনের কোণে। মনে হচ্ছিল মুখের ভেতর জমে থাকা ভারটা একটু হলেও নেমে গেছে। প্রিয়ন্তী মেয়ে হলেও এই এক জায়গায় সে ভীষণ কনজারভেটিভ। তার কাছে নিজের মানে শুধু নিজেরই, সেখানে অন্য কারো হস্তক্ষেপ অসম্ভব। সেটা সে কখনোই মেনে নিতে পারে না। হোক সেটা সম্পর্ক, হোক সেটা মানুষ, যেটা তার সেটা শুধু তারই থাকবে। সেটাই অন্য কারো সামান্য স্পর্শটুকু বরদাস্ত করবে না সে। তাই তো জীবনে প্রথমবার মিথ্যা বলে নিজেকে 26 বছরের দাবি করলো। এখন কোন মুখে মেয়েটাকেও বলবে যে মেয়েটার থেকে জাস্ট গুনে গুনে 2-2.5 বছরের বড়? তাহলে থাকবে ওর মান সম্মান? নাক কাটা যাবে না? হাসিবদের বাড়ির সামনের ডান পাশটার বেশ কিছু জায়গা জুড়ে বানানো হয়েছে একটা বিশাল সুইমিং পুল। চওড়া, লম্বা আর গভীরতার তারতম্যে সাজানো একেবারে রাজকীয় স্টাইলে। স্বচ্ছ তক্তকে নীল পানিতে নিচে থাকা সাদা টাইলসগুলো চকচক করছে। পুলের চারদিকে ছোট ছোট ঝর্ণা পাতলা ধারা হয়ে টুকটুক করে পানি পড়ছে। গাছের ডাল থেকে দেয়ালের ধারে, এমনকি ঝর্ণার পাশে ঝুলছে ক্ষুদ্র ক্ষুদ্র আলো, মিটমিট করে জ্বলে জানান দিচ্ছে নিজেদের অস্তিত্ব। আকাশে মস্ত বড় এক চাঁদ উঠেছে আজ। রাত তখন 10:30। এই নিস্তব্ধ মায়াময় পরিবেশে পুলের এক কোনায় বসে আছে প্রিয়ন্তী। পরনে কালো লেগিংস, নিচের অংশটা একটু তুলে নিয়ে ফর্সা পা দুটো ডুবে রেখেছে ঠান্ডা নীল পানিতে। হালকা ঢেউ লেগে লেগে ছুঁয়ে যাচ্ছে ওর মসৃণ কোমল মেয়েলি ত্বক। চুপচাপ বসে বসে নির্জন জায়গাটার চারপাশটা দেখছেও। মনটা ফুট করে ভীষণ ফুরফুরে লাগছে। তোর মধ্যে ওর পাশে এসে বসলো কেউ একজন। মেয়েটা প্রকৃতি বিলাসে এতটাই নিমগ্ন ছিল যে খেয়ালই করেনি। পরপর অতীব পরিচিত সেই গভীর পুরুষালী গলা কানে এলো ওর। কিসের কি মন খারাপ? প্রিয়ন্তী চমকে তাকালো, আর তাকে থমকে গেল ওর ওই দৃষ্টিযুগল। ওর পাশে সামান্য খানিকটা দূরত্ব রেখেই বসেছে তাজধীর। কালো রঙের ফিটিং টি শার্ট, সাথে কালো ট্রাউজার, পা দুটো পানিতে ডুবে বসে আছে ঠিক ওর মতো করে। ভেজা পানিতে পুরুষালী পায়ের পশমগুলো লেপটে আছে। প্রিয়ন্তী কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখ সরাতে পারল না আর। মেয়েটার থেকে সুদূর প্রত্যুত্তর না পেয়ে তাজধীর আবারও বলল, খুব বেশি মন খারাপ নাকি আপনার, মিস প্রিয়ন্তী? এবার প্রিয়ন্তীর ধ্যান ভাঙল। লোকটার শরীর থেকে আসা হালকা মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে লাগলো ওর। এই গন্ধটা অদ্ভুতভাবে ওর কাছে পরিচিত। শুধু এই মানুষটার কাছ থেকেই এই ঘ্রাণটা পায় সে। এক মুহূর্তের জন্য মনে হলো এই ঘ্রাণে সে নাক ডুবিয়ে দিব্যি অনায়াসে কাটিয়ে দিতে পারবে গোটা একটা জীবন। নিজেকে সামনে নিয়ে ছোট করে বলল, মন খারাপ হবে কেন? হওয়াটাই স্বাভাবিক নয় কি? আফটার অল আপনার ভাইকে আমি হারিয়ে দিয়েছি। ভাইকে হারতে দেখে বোনের মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? প্রিয়ন্তী এবার বিরক্ত হলো। এত সুন্দর একটা মুহূর্ত এই লোকটার এমন ঘুরপ্যাচ করে টিস করে কথা বলে নষ্ট করতেই হবে, না হলে যে পেটের ভাত হজম হবে না। যত সব। আচ্ছা, আপনি সবসময় আমাকে পিঞ্চ না করে কথা বলতে পারেন না? তাজধীর মুচকি হেসে বলল, বাহ, মিসের তো দেখি মেজাজ একদম চটে আছে ভাইয়ের জন্য। এটা কি ঠিক বলুন? বলে একটু থামলো। পরপর আবারও বলতে লাগলো, কোথায় আপনার বাচ্চার বাবা, যে তার খুশিতে হই হুল্লোড় করে পুরো বাড়ি মাতিয়ে রাখবেন, সেখানে ভাইয়ের হারানোর দুঃখে নির্জন জায়গায় এসে খাপনি মেরে বসে কষ্ট বিলাস করছেন?
লোকটার এহেন তির্যক বাক্যে প্রিয়ন্তীর মেজাজ আরও চড়ে গেল। ঠিক এই মুহূর্তে লোকটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে অনেক আগে উঠে যেত সে। কিন্তু এই মানুষটার পাশে থাকতে খারাপ লাগছে না, বরং অদ্ভুতভাবে ভালো লাগছে। এমন ভালো লাগাটা এর আগে কোনো দিনও কোনো ছেলের জন্য অনুভূত হয়নি ওর। তাই তো মোহের বশে হঠাৎ করে বসলো এক অবাঞ্ছিত প্রশ্ন। আচ্ছা, আপনি এত সুন্দর করে খেলেন কিভাবে? আমি তো ভাবতেও পারিনি আপনি ব্যাডমিন্টনও খেলতে পারেন। আচ্ছা, এমন কি আছে যেটা আপনি পারেন না বলুন তো? তাজধীর পানির দিকে তাকিয়েছিল, চোখ না তুলে গম্ভীর গলায় উত্তর করল, মাঠ থেকে শুরু করে ঘাটে সব জায়গায় পারফর্ম করা শেষ। আপাতত শুধু খাটটাই বাকি আছে, তবে আপনি চাইলে সেটাও খুব শীঘ্রই ফুলফিল হয়ে যেতে পারে মিস প্রিয়ন্তী। প্রথমে কথার মানে ধরতে না পারলেও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে কথার মিনিং আয়ত্তে নিতেই কপাল কুঁচকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।